নির্বাচন কমিশন গঠনে 10 জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ। 2-1 দিনের মধ্যে ঘোষণা হতে পারে ইসি সদস্যদের নাম। দায়িত্ব নেয়ার পর প্রথমবার সচিবালয়ে প্রধান উপদেষ্টা যোগ দিলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে। অনুমোদন হতে পারে ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনী প্রস্তাব। জুলাই আগস্ট গণহত্যার গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হলো সাবেক আইজিপি মামুন সহ 8 জনকে। 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছিল আওয়ামী লীগ। শিগগিরই বিদেশ যাবেন তিনি, জানালেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা ঠিক করবে জনগণ। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন ইসি গঠনের জন্য নবনিযুক্ত 6 সদস্যের অনুসন্ধান কমিটি। রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানিয়েছেন, নবনিযুক্ত অনুসন্ধান কমিটির সদস্যরা সন্ধ্যা 6:15টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অনুসন্ধান কমিটির সভাপতিত্ব করবেন। নির্বাচন কমিশনের জন্য 10 জনের নাম চূড়ান্ত করা হয়েছে। 2-1 দিনের মধ্যে ইসি সদস্যদের নাম ঘোষণা করা হতে পারে। অনুসন্ধান কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি AKM আসাদুজ্জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন PSCর চেয়ারম্যান মুবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং PSCর সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিদা বেগম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রথমবারের মতো সচিবালয়ে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ অন্যান্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যাবিনেটে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিস্তারিত জানানো হবে। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন সহ 7 পুলিশ কর্মকর্তা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 জনকে। 1 মাসের মধ্যে এসব আসামিদের ব্যাপারে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল। আরও জানাচ্ছেন SM ফয়েজ। জুলাই আগস্টে দেশজুড়ে যখন গণহত্যা হয় সে সময় পুলিশের প্রধান ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আর তাকে প্রধান আসামি করে যে মামলাটি ট্রাইব্যুনালে হয় সেই অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 জনকে সকালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল 11টার পর 3 বিচারপতির নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বসার পর শুরুতেই চিফ প্রসিকিউটর জুলাই আগস্ট গণহত্যায় চৌধুরী মামুনের কমান্ড কিভাবে পুলিশ সদস্যদেরকে হিংস্র করে তুলেছে তা তুলে ধরেন। বলেন তিনি ছিলেন গণহত্যার সুপ্রিম কমান্ডার। এরপর MTMCর দায়িত্বে থাকা সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান কিভাবে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কে দেন তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্ণনা করা হয়। এ সময় জিয়াউল আহসানের বোন বিচারকে মিডিয়া ট্রায়াল বলে আখ্যা দেন। ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো DGFI-তে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে, ভয়েস রেজ করার চেষ্টা করেছে, তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এরপর আশুলিয়ায় পুলিশের গাড়িতে 43 জনকে পুড়িয়ে মারা যাত্রাবাড়ির গণহত্যার বর্ণনা দেন চিফ প্রসিকিউটর। এ সমস্ত পুলিশ কর্মকর্তারা কিভাবে জড়িত তাও বর্ণনা করেন তিনি। এরপর এই 8 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্ট করেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব
ক্রিস্টাল ক্লিয়ার ভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন। এজলাসে হাউমাউ করে কেঁদে ওঠেন গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম। বলেন ন্যায় বিচার চান তিনি। ট্রাইব্যুনাল বললেন ন্যায় বিচার পাবেন, তবে বাকিদের নিশ্চিন্তে থাকতে দেখা যায়। শেখ হাসিনার সরকারের আমলে তৈরি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে বিচার করা হয়েছে যুদ্ধ অপরাধীদের। আর সেখানেই বিচার হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতাধর মন্ত্রী, এমপি, সাবেক আমলা, সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তাদের, যাদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা, হত্যা, লাশ গুমের অভিযোগ রয়েছে মানবতা বিরোধীরও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাথমিক তদন্তেও তার সত্যতা মিলেছে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি বলতে পারে না কে রাজনীতি করবে আর কে করবে না, জনগণই তা ঠিক করবে। তবে যারা লুটপাট করেছে, হত্যা করেছে, তাদের শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব। তিনি জানান, খুব শিগগিরই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হবে। বুধবার ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি জানান, বেগম খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছেন, অথচ আওয়ামী লীগ সরকার তাকে কারাগারে পাঠিয়েছেন। 6 বছর জেলে থাকলেও বেগম খালেদা জিয়া মাথা নত করেননি, তাকে সুচিকিৎসা পর্যন্ত দেননি। বিএনপি মহাসচিব বলেন, 15 বছরের জঞ্জাল সরাতে কাজ করছেন ডক্টর ইউনূস। তাকে একটু সময় দিলে সব জঞ্জাল শেষ করে একটি নির্বাচন দেবে বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতি করবে কে রাজনীতি করবে না সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোন ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোন দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 27 নভেম্বর ধার্য করেছেন আদালত। বুধবার সকালে আদালতে হাজির ছিলেন আসামি আলতাফ হোসেন চৌধুরী ও খন্দকার মোশাররফ হোসেন। আসামি পক্ষের আইনজীবীরা জানান, গত 5 অক্টোবর আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের কথা ছিল। সেদিন 7 জন আসামির পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়। আসামি পক্ষের আইনজীবী জানান, সব নিয়ম মেনেই বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা আহরণে টেন্ডার কাজ সম্পন্ন করা হয়। শুধু রাজনীতি থেকে দূরে রাখতে 111 সরকার বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মামলা করে। পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় এসেই আদালতকে প্রভাবিত করে মামলা থেকে তার নাম প্রত্যাহার করে নেয়। আর প্রতিহিংসার বশবর্তী হয়ে বেগম খালেদা জিয়াও বিএনপি নেতাদের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করতে থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ। 1967 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দম্পতির প্রথম সন্তান তিনি। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমানের নেতৃত্বে সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ করার স্বপ্ন দেখছেন দলটির নেতাকর্মী আর সমর্থকরা। বর্তমানে লন্ডনে অবস্থানরত তারেক রহমান নিয়মিত অংশ নিচ্ছেন দলীয় কার্যক্রমে, পাশাপাশি পালন করছেন নানা মানবিক কর্মকাণ্ড। তারেক রহমানের জীবনে নানা দিক তুলে ধরছেন মহিবুল্লাহ মুহিব। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাবা মায়ের বড় সন্তান হিসেবে খুব কাছ থেকে দেখেছেন পিতার জীবনের টালমাটাল নানা দিক। পিতার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে কাটে তার জীবন। পড়াশোনা করেছেন ঢাকার বিএফ শাহীন কলেজ, সেন্ট জোসেফ কলেজ, ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। 1984 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লাভ করেন স্নাতক ডিগ্রি। বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার আগেই রাজনীতিতে
সক্রিয় ছিলেন তিনি। 1991 ও 96 সালের নির্বাচন প্রচারে অংশগ্রহণ করলেও 2001 সালে সক্রিয়ভাবে রাজনীতিতে আগমন ঘটে তার। 2002 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি। এরপর দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন তারেক রহমান। সাধারণ মানুষের সমর্থন অর্জন করতে অল্প সময়ে নেতাকর্মীদের মাঝে পরিচিতি পান দক্ষ সংগঠক এবং উদ্দীপনা সৃষ্টিকারী নেতা হিসেবে। 2007 সালে রাজনৈতিক দুর্যোগে পড়ে বিএনপি, গ্রেফতার হন তারেক রহমান। রিমান্ডের নামে চলে অবর্ণনীয় নির্যাতন। প্রায় 18 মাস কারাবন্দী থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। প্রবাসী থেকেই তার মেধা, যোগ্যতা, দক্ষতা, সুযোগ্য নেতৃত্ব, দূরদর্শী রাজনৈতিক চিন্তা বিএনপিকে করেছে শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তার বক্তব্য প্রচারে দেশের আদালতে নিষেধাজ্ঞা থাকায় ঘরোয়া পরিবেশেই তিনি দল পরিচালনায় নির্দেশনা দিতেন। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তিনি দলীয় নেতাকর্মীদের পরিচালনা করেন, ছাত্রদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন। শেখ হাসিনার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তার কঠোর অবস্থানে দীর্ঘদিন নির্যাতিত নিপীড়নের শিকার বিএনপি নেতাকর্মীরা ছিলেন সংযত। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। একটি বৈষম্যহীন আধুনিক রাষ্ট্রের পাশাপাশি আত্মমর্যাদার একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেন তরুণ প্রজন্মের এই স্বপ্নবাজ নেতা। যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা অন্যান্যভাবে, তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো। এবার জন্মদিন পালনে কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দিনটিতে বরং বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। তারেক রহমানের নির্দেশে 24-এর গণঅভ্যুত্থানে হতাহতের পাশে সহযোগিতার হাত বাড়াচ্ছে বিএনপি পরিবার নামের একটি সংগঠন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে সরকারের কোনো টানাপোড়েন নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দেশটি থেকে নিয়মিত চাল, আলু, ডিম সহ বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে। তবে আমদানির ক্ষেত্রে কোনো দেশের সিন্ডিকেটের সম্পৃক্ততা বড় সমস্যা বলে মন্তব্য করেন তিনি। সরকারি প্রতিষ্ঠান টিসিবির মাধ্যমে 40 টাকা দরের আলু বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় উপদেষ্টা এসব কথা জানান। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির নিয়মিত পণ্যের সাথে কেজিতে 40 টাকা দরের আলু বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় তিনি জানান, দ্রব্যমূল্য সহনীয় করতে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, উন্নত করা হচ্ছে সরবরাহ ব্যবস্থা। আমরা বাজারে সরবরাহটাকে যদি আরো সহজ করতে পারি এবং পরিমাণগতভাবে বৃদ্ধি করতে পারি, তাহলে মূল্যের একটা স্থিতিশীলতা অতি দ্রুত আসবে বলে আমি আশা করি। বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে চাহিদা ও যোগানের ভারসাম্য রক্ষায় উদারনীতি বাংলাদেশের। বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কোনো টানপোড়েন নাই। বাণিজ্য আমরা এখনো ভারত থেকে আমদানি করছি, আমাদের চাল আমদানি হচ্ছে, আলু আমদানি হচ্ছে, ডিম আমদানি হচ্ছে। তো আমি বাণিজ্যের ক্ষেত্রে আমার কর্মকাণ্ড রাজনৈতিক না, আমার কর্মকাণ্ড হচ্ছে পরিপূর্ণভাবে বাণিজ্যিক। সো আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। পরে 590 টাকার প্যাকেজে 40 টাকা কেজি দরের 3 কেজি আলু সহ কয়েকটি পণ্য বিক্রি করা হয়। টিসিবির এই উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া জানান পণ্য কিনতে আসা ভোক্তারা। নতুন আলু 100 টাকা কেজি, পুরান আলু 70 টাকা কেজি, পেঁয়াজ হচ্ছে 140 টাকা কেজি। মনে হয় দাম কম পাই এলাকে আইসি। 590 টাকা প্যাকেজ, 3 কেজি আলু দিতেছে, 2 লিটার তেল, 5 কেজি চাল, 2 কেজি ডাল। আপনি এই টিসিবির মাল সংগ্রহ করলে মনে করেন 1 থেকে 200 টাকা সেভ হচ্ছে। 4 ঘন্টা শ্রম এখানে দিতে হচ্ছে। নেগেটিভ এবং পজিটিভ দুইটা হিসাব করে দেখেন আমাদের আর ক্ষতি। উদ্যোগ ভালো, কিন্তু এই উদ্যোগ দিয়ে তো হবে না। মানুষ বাজারে যাবে, নগদ টাকা দিয়ে কিনবে কম দামে, এটাই তো ভালো। এটা এই উদ্যোগ দিয়ে তো কাজ হবে না। এটা তো অনেক কষ্ট, কতজন আসবে।
মূল্যস্ফীতি কমাতে পণ্য আমদানিতে একের পর এক শুল্ক কমানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এর ফলে আগামী রমজানে ভোক্তারা সুফল পাবেন এমন আশ্বাস বাণিজ্য উপদেষ্টার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। সেজন্য শিগগিরই সর্বোচ্চ স্তরের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন সবচেয়ে বড় বড় শিক্ষাবিদদের নিয়ে এই কমিটি গঠন করা হবে। এই কমিটি কলেজগুলোকে একত্রিত করে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেবে। কলেজগুলোকে আরো কি করে স্বায়ত্ত শাসন দেওয়া যায়, তাদের সুযোগ সুবিধা ও অবকাঠামো আরো কি করে বাড়ানো যায়, সেগুলো নিয়ে কাজ করবে এই কমিটি। কলেজগুলোর সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপের নাম কি হবে সেটা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে দেওয়া হবে বলেও জানান তিনি। বুধবার ঢাকা কলেজের 184তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিশেষজ্ঞ কমিটি অতি শীঘ্র করতে যাচ্ছি সর্বোচ্চ স্তরে, যারা এই কলেজগুলোর একত্রিত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে, অবকাঠামো কি করে আরো বাড়ানো যায় এবং সেগুলোকে সমন্বিত ভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ কি করে দেওয়া যায়, সেটার নাম তোমাদের সকলের সাথে আলোচনা করেই দেয়া হবে। হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 5 দিন ও ভোলার সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকাল 8টার কিছু পর আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আনা হয় ঢাকার সিএমএম আদালতে। এরপর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের 10 দিনের এবং রূপনগর থানার শামীম হলদার হত্যা মামলায় জ্যাকবের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের 5 ও জ্যাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, পল্টন, উত্তরা পূর্ব এবং পশ্চিম থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান এবং দীপুমণিকে। ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচি নিহতের ঘটনায় 8 দফা দাবি জানিয়ে ব্লকেট কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় শিক্ষার্থীরা 8 দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান। তাদের 8 দফা দাবিগুলোর মধ্যে আছে এ হত্যার যথাযথ বিচারে 24 ঘন্টার মধ্যে উদ্যোগ নেওয়া, পর্যাপ্ত সড়ক বাতি, ফুটপাত ও গতিরোধক স্থাপন, যানবাহনের গতি পরিমাপক রাখতে হবে, নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, নিবন্ধনহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে। শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে আজ শোক দিবস পালন করা হচ্ছে। বন্ধ রয়েছে ক্লাস এবং পরীক্ষা। বকেয়া বেতনের দাবিতে আজও চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। 5 দিন ধরেই 1 মাসের বকেয়া বেতন ও বাৎসরিক ছুটির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্তই কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি তাদের। এদিকে গাজীপুরের জিরানি বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় এক নারী শ্রমিক নিহতের গুজবের জেরে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে রাখেন কারখানা শ্রমিকরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী এবং পুলিশ। বিক্ষোভকারী শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় তারা। বকেয়া বেতন ভাতা পরিশোধ এবং বন্ধ থাকা রাষ্ট্রীয় সব পাটকল রাষ্ট্রীয়ভাবে পুনরায় চালুর দাবিতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি খুলনার আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত দৌলতপুর জুট মিল ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা মিছিল নিয়ে বিজেএমসির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় শ্রমিকরা অভিযোগ করেন 2020 সালের 2 জুলাই দেশের 26টি রাষ্ট্রীয় পাটকল একযোগে বন্ধ করে দেয় তৎকালীন সরকার। কথা ছিল শ্রমিকদের যাবতীয় পাওনা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা হবে, কিন্তু এখনো পর্যন্ত 5টি পাটকলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। মিলগুলো হচ্ছে খুলনার খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, সিরাজগঞ্জ জাতীয় জুট মিল, চট্টগ্রামের আর জুট মিল এবং এমএম জুট মিল। 2015 সালের সরকার ঘোষিত মজুরি কমিশন, করোনাকালীন 2 মাসের প্রণোদনা, 8টি ঈদ বোনাস, 60 দিনের পে নোটিশ সহ অনেক পাওনা এখনো বাকি রয়েছে। এসব পাওনা দ্রুত পরিশোধের পাশাপাশি বন্ধ থাকা পাটকলগুলো আবারও চালুর দাবি জানিয়েছেন শ্রমিকরা।
সংবাদ শেষ করব ক্রাউন সিমের সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নির্বাচন কমিশন গঠনে 10 জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, 2-1 দিনের মধ্যে ঘোষণা হতে পারে ইসি সদস্যদের নাম। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সচিবালয়ে প্রধান উপদেষ্টা যোগ দিলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে। ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনের প্রস্তাব অনুমোদন। জুলাই-আগস্ট গণহত্যায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হলো সাবেক আইজিপি মামুন সহ 8 জনকে। 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছিল আওয়ামী লীগ, শিগগিরই বিদেশ যাবেন তিনি, জানালেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা ঠিক করবে জনগণ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।